জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত কাশীপুরে স্থান পরিবর্তন ও অন্তরঙ্গ বাছাই, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 616 এর কিছু অংশ থেকে 617 এর কিছু অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কল্পতরু দিবস, অর্থাৎ যেদিন ঠাকুর কল্পতরু হয়েছিলেন সেই দিনের ঘটনা। ওই ঘটনার সময় ঠাকুর একটু ভালো ছিলেন, তারপরে মাস দেড়েক পর্যন্ত খুব ভালো ছিলেন। সবাই ভাবলো বোধহয় ঠাকুর আস্তে আস্তে ভালো হচ্ছেন, কিন্তু মাস দেড়েক পর থেকে হঠাৎ করে রোগ যেমন কমে গিয়েছিল, এইবারে যেন রোগ আরো সবেগে তার চেয়েও আরো বেশি ভীষণ আকার ধারণ করলো। যে ব্যথা গলার ভেতরে ছিল সেটি এখন গলার বাইরে ফুটে বেরোতে শুরু করলো। শরীর আরো ক্ষীণ হয়ে আসছে দিন দিন। ডাক্তার মহেন্দ্রনাথ সরকার, উনিও তেমন আর আশা ভরসা দেখতে পাচ্ছেন না। তার এত চেষ্টা প্রচেষ্টা সব বিফলে যাচ্ছে দেখে তিনি একেবারে হতাশ হয়ে গেলেন। ক্ষুণ্ণ মন ক্ষুণ্ণ প্রাণ সব ভক্তদের সঙ্গে আলোচনা করে তিনি বললেন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, সুতরাং চেষ্টা চালানো হোক না, যদি কোথাও কিছু হয়। তাই সবাই মিলে ঠিক করে রাজেন্দ্র দত্ত বলে আর একজন ডাক্তার, কবিরাজি ডাক্তার, তারও নাম যশ প্রসার খুব বেশি, তাকে ডাকা হলো। তিনি এসে চিকিৎসা করলেন বটে, কিন্তু কোনো সুরাহা দেখতে পারলেন না, দেখাতেও পারলেন না, নিজেও কোনো কিছু ভালো বুঝলেন না। তথাপি চিকিৎসা শুরু করে চলেছেন এবং এর পরে পরে শহরের যত নামি দামি ডাক্তার, কেউ আর বাকি রইল না। কত ডাক্তার আসে কত ডাক্তার যায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে গলার দারুণ যন্ত্রণা, কিন্তু ঠাকুরের সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। তার মুখে যেমন সর্বদা হাসি লেগে থাকে, সেই হাসি, এই কষ্টের জন্য তার মুখে কোন রকম বিমর্ষ ভাব কোনো কিছু নেই। দেহেই যেন অসুখটার মন স্পর্শ করতে পারেনি। রঙ্গের বিরাম নাই চলে অবিরাম, শুনো রামকৃষ্ণ কথা চলে অবিরল। রঙ্গের বিরাম নাই চলে অবিরল, শুনো রামকৃষ্ণ কথা শ্রবণ মঙ্গল। এই পর্যন্ত গতদিনে পাঠ করেছিলাম। এরপরে আজ যে অংশটা পাঠ করব, সেই অংশতে আমরা দেখব যে শুধু বাইরেই নয়, ভেতরেও, বহির্জগতে নয়, অন্তর্জগতেও ঠাকুর সদা রঙ্গময়। তার রঙ্গের লীলা কখনো কোথাও বাদ যায়নি, সদা সর্বদাই তিনি রঙ্গময় রয়ে গেছেন। সেই একটি ঘটনা আজকে আমরা পাঠ করব, যেটি ওই কাশীপুর উদ্যানবাটিতে খেজুর গাছের রস চুরি করে খাওয়ার ঘটনাটি। নিরঞ্জন এবং অন্যান্য বন্ধুরা মিলে ঠিক করেছিলেন যে খেজুর গাছের রস পেরে খাবেন। কেননা কাশীপুর উদ্যানবাটি ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু তার গাছের মালিকানা ছিল মালিকের নিজের। তার জন্যই তিনি, সেই মালিক নিজে, এই মালি ঠিক করেছিলেন খেজুর গাছের রস কেটে মালি ভোরবেলায় সেই রস নিয়ে চলে যেত। এই নিরঞ্জন এবং অন্যান্যরা ঠিক করেছেন যে ওই মালি আসার আগে রাতের অন্ধকারে উঠে ওই রস চুরি করে পেরে নেওয়া হবে, দিয়ে সকলে মিলে, বন্ধুবর্গ সকলে মিলে ভাগ করে সেই জিরেন কাটা রস, যেটা বলে সুমিষ্ট এবং খুব উপকারী, সেটি সবাই মিলে খাবে। কাশীপুর উদ্যানবাটিতে অন্যান্য গাছ ছিল অনেক, কিন্তু খেজুর গাছ ছিল ওই মাত্র একটি। সেই গাছের রস পাড়ার ঘটনাটি আজকে আমরা পাঠ করব। তাতে করে আমরা দেখতে পাবো যে ঠাকুর শুধু বাহ্যিক ভাবে নয়, বহির্জগতেও যেমন, অন্তরিক্ষে বা অন্তর্জগতেও সে একই রকম ভাবে রঙ্গময়, সারাক্ষণ সর্বক্ষণের জন্য। এটাই পাঠ করছি আজ পৃষ্ঠা সংখ্যা 616 থেকে 617। প্রত্যক্ষে কি অন্তরিক্ষে প্রভু ভগবান, সতত ভক্তের সঙ্গে বেরিয়া বেড়ান। প্রত্যক্ষে বা অন্তরিক্ষে, অর্থাৎ সশরীরে আবার সূক্ষ্ম দেহে, যে কোনো রকম ভাবেই তিনি ভক্তের সঙ্গে সর্বদাই থাকেন। প্রত্যক্ষে আগোটা লীলা রামকৃষ্ণায়ন, অন্তরিক্ষে কিবা খেলা করহ শ্রবণ। অনেক ফলের বৃক্ষ উদ্যান ভিতরে, উদ্যান স্বামীর সব আছে অধিকারে। প্রত্যেক ফলের গাছ বাগানে অনেক, কিন্তু খেজুরের গাছ খালি মাত্র এক। সেই গাছে এ সময়ে দিয়াছিল তারি,
বিকালে ঝুলায়ে দিত মেথি দেশে হাঁড়ি, গোটা রাতি জমে রস হাঁড়ির ভিতরে, নামাইয়া লয় মালি খুব ভরে ভরে, জিরান কাঠের রস তৃপ্তি রসনায়, জিরান কাঠের রস তৃপ্তি রসনার, বড়ই সুমিষ্ট তার বড়ই সুতার। নিরঞ্জন একদিন সঙ্গীদের সনে, পরামর্শ করিলেন গোপনে গোপনে, নিশীথ অতীতে হাঁড়ি লইবে পারিয়া, পান করিবে রস সকলে মিলিয়া। রাত্রিকালে সবে মিলি যান একত্তরে, গাছের নিকটে রস চুরি করিবারে, নিজের মহলে হেতা মাতা ঠাকুরানী, জাগিয়া থাকেন প্রায় আগোটা যামিনী, যোগাইতে দ্রব্যচয় সময়েরও আগে, প্রভুর সেবায় হেতু কখন কি লাগে, দেখিতে পাইলা মাতা জগত জননী, নিরঞ্জন আদির সঙ্গে শ্রী প্রভু আপনি, শরীরে দারুণ ব্যাধি নাহি কোনো ডর, বেরিয়া বেড়ান গোটা উদ্যান ভিতর, কিন্তু প্রভুদেব হেথা নিজের শয্যায়, অন্য ভক্তদ্বয় কাছে হাজির সেবায়। এখানেতে নিরঞ্জন সঙ্গীদের সনে, আগোটা বাগান ঘরে বৃক্ষ অন্বেষণে, সেই সে বাগান যার প্রতি ঠাঁই জানা, খেজুর গাছের আজি না পান ঠিকানা, ঘুরিয়া ঘুরিয়া সবে ক্লান্ত কলেবর, পশ্চাতে বুঝিল ইহা প্রভুর রগর, পীড়াতেও নাহি ক্ষান্ত রঙ্গ অবিরাম, শুনো রামকৃষ্ণ লীলা প্রাণের আরাম। ওই যে বাগান, তাতে অনেক গাছ থাকলেও খেজুর গাছ ছিল মাত্র একটি। সেই খেজুর গাছে এই সময় শীতের সময় গাছের মেথির অংশটাকে কেটে সেইখানে হাড়ি ঝুলিয়ে দিত মালি, এবং ভোরবেলা এসে সেটা নামিয়ে নিত। কিছুদিন কাটা বাদ দিলে বা রস নেওয়া বাদ দিলে, তারপরে প্রথম দিন কেটে যে রসটা বার করা হয় তাকে বলা হতো জিরেন কাঠের রস। সেই রস খুবই সুন্দর মিষ্ট, তাতে ঝাঁঝের পরিমাণ একদম থাকেই না, এবং সেটি বড়ই সুমিষ্ট আর বড়ই উপকারী। সেই জন্যই নিরঞ্জন এবং অন্যান্য সঙ্গী একসাথে মিলে একদিন পরামর্শ করলেন গোপনে গোপনে, যে রাত্রের অন্ধকার থাকতে ওই জিরেন কাঠের রস যেদিন পারা হবে, কাটবে যেদিন, সেই দিন রাতের অন্ধকার থাকতে ওই হাঁড়িটা পেরে নেবে, নিয়ে সবাই মিলে ভাগ করে খাবে। এই যে চুরি করে রস খাওয়ার কথা, এটা ছিল ওই বন্ধু মহলের কথা। কিন্তু ঠাকুর অন্তর্যামী, তিনি নিজে নিজে জানতে পেরে গেছেন। নির্দিষ্ট দিনে রাতের অন্ধকারে যখন তারা বাগানে ঘুরছেন, মাতা ঠাকুরুন কিন্তু তার নিজের ঘরে প্রায় সারা রাত্রি জেগে থাকতেন। ঠাকুর অসুস্থ, কখন কি চেয়ে বসেন কোনো ঠিক নেই, তার জন্য তিনি সদা সর্বদা সমস্ত জিনিস আগে থেকে তৈরি করে রাখতেন। সেই কারণেই তিনি সেই সময় পর্যন্ত জেগেছিলেন। হঠাৎ দেখলেন বাগানে নিরঞ্জন এবং অন্যান্য ভক্তরা ঘুরছেন, ঠাকুরও যেন তাদের পাশে পাশে আছেন। এই দৃশ্য দেখলেন। এদিকে আবার একই দৃশ্য, ঠাকুর যে ঘরে আছেন তার দুজন সেবক তাকে সেবা করছেন, দুজন ভক্ত তাকে, ঠাকুর শুয়ে আছেন অসুস্থ শরীরে, তাকে সেবা করছেন। আর ওই দিকে মা দেখছেন একই সঙ্গে ভক্তদের সঙ্গে ঠাকুর সাথে সাথে ঘুরছেন। এই এক অদ্ভুত লীলা খেলা। নিরঞ্জনরা তারা বন্ধু বান্ধব নিয়ে ঘুরছেন, তারা কিন্তু জানতেও পারছেন না, বুঝতেও পারছেন না যে ঠাকুর তাদের সঙ্গে সঙ্গে আছেন। তারা গোটা বাগানময় গাছ খুঁজে বেড়াচ্ছেন। রাতের অন্ধকারে যে বাগানের প্রতিটি পদক্ষেপ তাদের চেনা, তারা আজ খুঁজে খুঁজে গাছ খুঁজে পেলেন না, খেজুর গাছটা কোথায় আছে খুঁজেই পেলেন না। আর ঠাকুর তাদের সঙ্গে থেকে থেকে তাদের মতিভ্রম করিয়ে দিচ্ছেন, তাদেরকে পেতে দিচ্ছেন না। প্রথমে যখন খুঁজে খুঁজে গোটা বাগান ঘুরে ঘুরে যখন তারা ক্লান্ত হয়ে গেছেন, তখন বুঝতে পারছেন এটা ঠাকুরেরই রগর, আর কিচ্ছু নয়, ঠাকুর এখানে লীলা খেলছেন। আর এখানেই হচ্ছে যে ঠাকুরের এক অদ্ভুত লীলা, যে তিনি প্রত্যক্ষে কি অন্তরিক্ষে কি একই রকম ভাবে তার লীলা খেলা চালিয়ে যাচ্ছেন। পীড়াতেও নাহি ক্ষান্ত রঙ্গ অবিরাম, শুনো রামকৃষ্ণ লীলা প্রাণেরও আরাম। যখন তিনি অন্ধকার রাত্রে ভক্তদের সঙ্গে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছেন, তখন তিনি কিন্তু তার শরীর অসুস্থ নেই, শরীরে দারুণ ব্যাধি নাহি কোনো ডর, বেরিয়া বেড়ান গোটা উদ্যান ভিতর। ভক্তদের পাশে পাশে ঘুরছেন, তাতে কিন্তু কোন রকম তার শরীর যে অসুস্থ বোঝা যাচ্ছে না, অর্থাৎ তিনি সূক্ষ্ম দেহে চলে গেছেন বাগানের ভিতরে। এই দৃশ্যটুকু আজকে আমরা যখন দেখতে পাচ্ছি, তখন যেন আমরা সবাই স্তম্ভিত হয়ে যাচ্ছি যে তিনি শুধু সশরীরেই রঙ্গ করে বেড়াচ্ছেন তা নয়, সশরীরে
প্রত্যক্ষে, অন্তরিক্ষে, জাগ্রত অবস্থায়, সুপ্ত অবস্থায় সর্বদাই তিনি সকলের সঙ্গে রঙ্গ করে বেড়াচ্ছেন। আজ আমরা এই পর্যন্তই পাঠ করলাম, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর।